প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমি সুনীতি সর্দার, সিনিয়র প্রভাষক পদার্থবিজ্ঞান, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। চল, আজকে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞানের একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, ওখানেও অধ্যায় অষ্টম আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেখান থেকে আজকে পাঠের বিষয় যে দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তোমাদেরকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তা আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম সময়ের আপেক্ষিকতার সম্পর্কে। তা আমরা একটু পিছনের ক্লাস থেকে পরে আমরা এই জিনিসটা আলোচনা করব। এটা হচ্ছে সময়ের আপেক্ষিকতা। আপেক্ষিকতা তো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞান কখন থেকে শুরু হয়েছে? বিংশ শতাব্দীর শুরু থেকে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। সেটি কি? দুইটা তত্ত্ব আবিষ্কারের ফলে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হয়েছে। সেটা যে 1900 সালে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তনের ফলে, আর হচ্ছে 1905 সালে আমাদের বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারের ফলে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের ফলে কি হয়েছিল? চিরায়ত পদার্থবিজ্ঞানের যেগুলো আমাদের ব্যাখ্যা দিতে সক্ষম ছিল না, সেই কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের ফলে আমাদের কি হয়েছিল, সেই জিনিসগুলো যেমন ফটোতড়িৎ ইফেক্ট, দাব্যবলিক তরঙ্গ, তারপরে হচ্ছে কম্পটন প্রভাব, এগুলো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। আর আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারের ফলে কি হয়েছিল? আমাদের চিরায়ত পদার্থবিজ্ঞানের যে ধারণা ছিল স্থান, কাল, ভরের যে পরম, এই ধারণাটাকে বদলায় দিয়েছে। তার জন্য আমাদের আপেক্ষিকতা, সেখান থেকে আইনস্টাইনের আপেক্ষিকতা থেকে আমরা এর আগে করেছিলাম সময়ের আপেক্ষিকতা। আজকে আমরা করব দৈর্ঘ্যের আপেক্ষিকতা। সময়ের আপেক্ষিকতায় আমরা কি করছিলাম একটু করি, সেটা ছিল পর্যবেক্ষকের সাপেক্ষে যদি আমাদের কি থাকে, গতিশীল থাকে, তখন যে সময় ব্যবধান হবে বা কাল হবে সেটা কি ছিল। আর স্থির অবস্থা বা নিশ্চল অবস্থার জন্য যে সময়, এর ভিতরে আমাদের দীর্ঘায়ু, মানে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোনো ঘটনার সময় ব্যবধান আমরা যদি টি ধরা হয়, আর কি বলা হয়েছিল, স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে যদি আমাদের ঘটনাটা স্থির হয়, তার যে ঘটনাটার সময় ব্যবধান সেটা যদি টি নট হয়, তখন তার সময় সম্পর্কটা ছিল কি, টি ইকুয়াল টু টি নট √ 1 - v²/c²। তাহলে এখানে কি হচ্ছে, আমরা সবসময় জানি শূন্য ব্যতীত অন্য যে কোনো মান, সেটা হচ্ছে বি এর যে কোনো মানের জন্য √1 - v²/c² সব সময় একের থেকে ছোট, একের থেকে ছোট। সে কারণে আমাদের কি হচ্ছে, পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোনো ঘটনার যে সময় ব্যবধান বা কাল ব্যবধান দীর্ঘায়ু হয়। আর পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির করলে কোনো ঘটনা, সেটা আমাদের কি হচ্ছে, অল্প সময়ের মধ্যে ঘটনাটা দেখা হয়। সেরূপ আমাদের দৈর্ঘ্যের আপেক্ষিকতা, এটাও আমাদের পরম নয়, এটা কি আপেক্ষিক। আপেক্ষিক কোন পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর দৈর্ঘ্য আমাদের একই রকম নয় বা সমান দেখবে না। কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর দৈর্ঘ্য কোনো সময় সমান নয়। যেমন গতিশীল, আমাদের কোন পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তু যদি আপেক্ষিক গতিতে থাকে, তাহলে তাদের কি হবে, একটা মানে তাদের
দৈর্ঘ্যের পরিমাপে ভিন্নতা থাকে। এই ভিন্নতার কারণটাই হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তাহলে আমরা কি বললাম দৈর্ঘ্যের আপেক্ষিকতা? পর্যবেক্ষক এবং কোনো বস্তুর ভিতরে যদি আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতির কারণে বস্তুর দৈর্ঘ্য বরাবর যে দৈর্ঘ্যের পরিমাপের ভিন্নতা হয়, সেটাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তাই না? এবার আসো আপেক্ষিকতা। দৈর্ঘ্যের আপেক্ষিকতা আমরা এখানে দেখো দুটো চিত্র, একটা হচ্ছে এস কাঠামো আর একটা হচ্ছে এস প্রাইম কাঠামো। এস কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে ও আর এস প্রাইম কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে ও প্রাইম। এবং আরেকটু ধরে নিই, এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোটি ভি এক্স প্রাইম অক্ষ বরাবর ভি বেগে ধ্রুব বেগে গতিশীল। এবং এস প্রাইম কাঠামোতে আমাদের এবি দৈর্ঘ্যের একটা দণ্ড এক্স প্রাইম অক্ষ বরাবর সাহিত্য আছে। এখন এস কাঠামোর পর্যবেক্ষক দণ্ডের এ প্রান্তটার স্থানাঙ্ক নির্ণয় করলেন x1 প্রাইম, আর বি প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করলেন x2 প্রাইম। একইভাবে এস কাঠামোর পর্যবেক্ষক এবি দণ্ডের এ প্রান্ত নির্ণয় করলো x1 এবং বি প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করলো x2। এস প্রাইম কাঠামো কর্তৃক দণ্ডের আমাদের নির্মিত দৈর্ঘ্য তাহলে কি হচ্ছে x2 - x1, আর x প্রাইম এর দৈর্ঘ্য কি হচ্ছে x2 এটা। এখন আমরা জানি লরেন্টজ রূপান্তর থেকে আমাদের লিখি এটা x1 প্রাইম = x1 - vt √1 - v² c² এবং x2 প্রাইম আমরা x2 - vt প্রাইম হচ্ছে এটা। সুতরাং আমরা এর নট সমান কি লিখতে পারি? এটা আমরা এটা করলাম। এবার দেখো এটাকে আমরা √1 - v² c², আর এখানে আসবে x2 মাইনাস আমাদের এ উঠে যাবে মাইনাস vt, আর এখানে প্লাস vt হয়ে যাবে, এটা উঠে যায়, তাহলে থাকে কি x1 = তাহলে এটা মান বসিয়ে দিই x2 - x1 সমান কি আমাদের l বাই √1 - v² c², বা আমরা এটা লিখতে পারি l = l0 √1 - v² c²। এটাই দেখো এখানে এলটা কি পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোন দণ্ডের দৈর্ঘ্যের ব্যবধান হচ্ছে এল, আর এল নট হচ্ছে আমাদের পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিমাপ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি এল নট হচ্ছে আমাদের প্রকৃত ওই বস্তুর প্রকৃত দৈর্ঘ্য, আর এল হচ্ছে আমাদের ওই বস্তুর আপেক্ষিক দৈর্ঘ্য। এর মধ্যে বড়কে আমরা আগে পড়ছি, এর আগে পড়েছে যে ভি শূন্য ব্যতীত অন্য যে কোনো মানের জন্য আমাদের কি হবে এই √1 - v² c² এর মান 1 থেকে কম। তাই আমাদের কি আসছে এখানে 1 থেকে কম হলে আমাদের এলটা ছোট হয়, এল এর মান ছোট, অর্থাৎ এখানে l < l0 এটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করলে আর পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো স্থির বস্তুর দৈর্ঘ্য থেকে সবসময় কম হবে। এটা কখন
আমাদের প্রায় আলোক বেগের কাছাকাছি, অনেক দ্রুত। সেই ওই কণাগুলো গতি নির্ণয় করার জন্য আমরা এই আপেক্ষিকতার তত্ত্বের প্রয়োজন হয়। কিন্তু সাধারণ বেগের ক্ষেত্রে আমাদের এই আপেক্ষিকতাটা উপেক্ষা করা হয়। তাইলে আমরা ঠিক পেলাম দৈর্ঘ্যের থেকে যে আমাদের কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তু গতিশীল থাকলে ওই বস্তু দৈর্ঘ্য কি হবে, সংকোচন হবে। বস্তু দৈর্ঘ্য সংকুচিত আমরা দেখতে পাবো। তাহলে দৈর্ঘ্য সংকোচনটা আমরা কি করতে পারি? পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোন বস্তু দৈর্ঘ্যের যে দৈর্ঘ্যের যে সংকুচিত হওয়াটাকে বলা হয়েছে কি আমাদের দৈর্ঘ্যের আপেক্ষিক দৈর্ঘ্য সংকোচন। তাহলে আবার বলি, পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল দৈর্ঘ্য বরাবর গতিশীল কোনো বস্তু যে দৈর্ঘ্যের সংকোচন, সেটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য সংকোচন। চলো আমরা এখান থেকে একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি এমন হয় ভূপৃষ্ঠে একটা বস্তুর দৈর্ঘ্য যা ভূপৃষ্ঠে একটা বস্তুর দৈর্ঘ্য স্থির অবস্থায় একটা বস্তুর দৈর্ঘ্য যা বস্তুটাকে গতিশীল করার ফলে তার দৈর্ঘ্য আমরা পেলাম ভূপৃষ্ঠে বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক। কি বললাম? ভূপৃষ্ঠে একটা বস্তুর দৈর্ঘ্য যা তাকে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য পরিমাপ করলে আমরা কি করছি, ভূপৃষ্ঠের বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক বস্তুর গতিবেগ নির্ণয় করো। আমরা এটা দেখি। এখানে কি বলা হচ্ছে, ভূপৃষ্ঠে বস্তুর দৈর্ঘ্য ধরে নিলাম দৈর্ঘ্য ইকুয়াল টু এল নট ধরে নিচ্ছি। তাহলে গতিশীল বস্তুর দৈর্ঘ্য কি বলেছিলাম, ভূপৃষ্ঠের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আমাদের কি হবে, এল ইকুয়াল টু এল নট বাই হচ্ছে 2। বস্তুর বেগ আলোর বেগ c equal to 3 into 10 to the power 6। আমরা জানি কি m equal to m naught root over on c square। তাহলে কি আসছে দেখো,
3/4 b equal to root 3/4 c। এটা মান বসলে আমরা কি পাবো? root over 3/4 into 3 into 10 to the power 8 ক্যালকুলেশন করে যেটা আছে সেটাই আমাদের ওই বস্তুর দৈর্ঘ্য। তাহলে আমার প্রশ্ন কি ছিল, কি বলেছিলাম, ভূপৃষ্ঠে কোনো বস্তুর দৈর্ঘ্য আর বস্তুটি গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য হবে ভূপৃষ্ঠের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে বস্তুর গতিবেগ কত ছিল আমরা এভাবে করতে পারি। আবার যদি এরকম বলে যে একটা রকেটের স্থির অবস্থা ভূপৃষ্ঠে তার দৈর্ঘ্য ছিল 1000 মিটার, 100 মিটার, 100 মিটার, তাহলে এটা ভূপৃষ্ঠে রকেটের দৈর্ঘ্য, তাহলে এটা কি এল নট। আবার রকেটটি যখন গতিশীল অবস্থায় ছিল তখন একজন পর্যবেক্ষক ওটা দেখলেন তার দৈর্ঘ্য হচ্ছে না 99 মিটার। তাই ভূপৃষ্ঠে একজন পর্যবেক্ষক ওই রকেটের দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্য পরিমাপ করছেন কত? 100 মিটার। এইবার ওই পর্যবেক্ষক রকেটটি যখন গতিশীল অবস্থায় ছিল তখন তার দৈর্ঘ্য পরিমাপ করলো 99 মিটার। তাহলে ওই রকেটের বেগ কত ছিল? একইভাবে আমরা এটাও করতে পারি। আজকে তোমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।